মনে করো 16 নম্বরের যে প্রবলেমটা ছিল, তুমি সম্ভবত ওই 2 সেকেন্ড পর যে বেগ কত হবে এটা তুমি বের করোনি, না করে অঙ্কটা করছো। জি স্যার, এরকমই সম্ভবত মনে পড়তেছে। আচ্ছা, আর এখানে 11 নম্বরের প্রবলেমটা হলো যে তুমি আয়তন সমান হলে কি সব বস্তুর ভর একই হয়, এটাকে বলো। আয়তন সমান, না স্যার, ভর একই হয় না। ভর আলাদা হয়, এই তো। জি স্যার। তাহলে ভর কার বেশি হবে? স্যার, তামা। না, ঘনত্ব না, আগে লো- আসো, ঘনত্ব যার বেশি তার ভর বেশি, আর ভর যার বেশি তার জড়তাও বেশি। কারণ বস্তু জড়তার সাথে গেলে ভরের সম্পর্ক, এটা জানো কি? জি স্যার, এটা আমি জানি। তাহলে তো মূল রিলেশন তুমি পেয়ে যাচ্ছ। আশা করি মূল বিষয়টা মনে হয় বুঝতে পারো। জি স্যার। তাহলে ওটা স্যার, 7 নাম্বারটা। না, ওইটার ওই দিক থেকে যদি তুমি কল্পনা করো না, তো তোমার মানটা আসবে হলো ইয়ের রূপা, কি বলা হয়, পারদ। পারদের ঘনত্ব হলো 13.6। ঠিক আছে, জি তেরো স্যার। দশমিক ছয় অন্যদিকে সোনা আরটা কি আছে, লোহা হলো স্যার, এটা হচ্ছে তোমার লোহা। 7.8। রূপারটাও সমান মনে নেই, রূপারটা তুমি দেখো তো, সম্ভবত পারদ হবে অ্যান্সার। দেখো তো 10 নম্বর কোনটা আছে, নিচে জি যাবো। স্যার, এখানে দেওয়া আছে, পারদ পারদ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে রূপাটা আরো কম হবে। সোনার ঘনত্ব সবচেয়ে বেশি, সোনা হলো 19.3। রূপারটা তুমি একটু বইয়ের চার্ট থেকে দেখে নিও এটা কত আছে। আমার মনে হয় উত্তর পেয়ে গেছো। 11 নম্বরটা কি বুঝে করছিলে? স্যার, 11 নাম্বার, না স্যার, এটা হলো পুরাতন বইতে দেওয়া ছিল, আমি পড়ছিলাম, তা আমি ওটা না, দেখে লিখে দিছি। আহ, দেখো আদর্শ মান বের করা হয় এটাকে এনটিপি, এসটিপি, এগুলো নানান রকম তথ্য আছে কিন্তু সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে এই হিসেবটা করা হয়। 45 ডিগ্রি অক্ষাংশটা সবসময় একটা মেডেল জায়গা। আশা করি অক্ষাংশ দ্রাঘিমাংশ তুমি বোঝো, যেহেতু ভূগোল অংশ আছে তোমার সমাজে। জি যদি স্যার, আছে। অক্ষাংশ দ্রাঘিমাংশ যদি তোমার বুঝতে প্রবলেম হয়, ভূগোল অংশ থেকে আমার থেকে বুঝে নিও, ওখানে আমি অঙ্ক সহ ইনশাল্লাহ তোমাকে হেল্প করতে পারবো। জি স্যার, আমি আবার পড়তে যাওয়ার সময় সমস্যা পেলে এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, দেখবো। অক্ষাংশ দ্রাঘিমাংশ, আহ্নিক গতি, বার্ষিক গতি, মানে ভূগোল সংক্রান্ত যাবতীয় কিছু ইনশাল্লাহ আমার থেকে হেল্প নিতে পারবা, যদি তোমার প্রয়োজন মনে হয়। তাহলে তো স্যার ভালোই হয়। ওখানে সামাজিক বিজ্ঞান অংশে, মানে যেটা বিশ্ব পরিচয়, এটাতে তোমার ইকোনমিক্স, সিভিক্স, মানে ওই বা পলিটিক্যাল সায়েন্স যেটা ধরে আর কি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের কিছু কিছু অংশ, এটা অবশ্য অনেকের কাছে বোরিং মনে হয়। আহ, মানে ওভারঅল পুরো বইটার থেকেই মোটামুটি প্রায় 80 থেকে 90% ক্ষেত্রে হেল্প নিতে পারবা। কারণ এইগুলো অনেকের কাছেই খুব ভালো লাগার মতো বিষয় না, কিন্তু মনে হয় একটু বুঝাই নিলে বা দেখে নিলে তখন একটু বোরিং ফিলটা কমে যায় আর কি, বা বিরক্তিকরটা কমে যায়। আর এই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটা তোমার মানে মানুষ খুবই কম পড়তে চায়। এবং মুশকিলটা হলো এটাই যে এটা কিন্তু 2-4 দিনে পড়ে ইমপ্রুভ করানো যায় না, এটা অল্প করে আগে থেকেই পড়তে হয়। সুতরাং বি কেয়ারফুল, যদি কোনো কারণে তোমার ভালো পড়া না হয়ে থাকে আজ থেকেই পড়া শুরু করে দাও। এটা কিন্তু এরকম করতেই পারবে না যে তুমি একদিনে 3 অধ্যায় বা 2 অধ্যায় পড়ে শেষ করবা, এটা সম্ভব না। কারণ ওটা প্রচুর তথ্যবহুল এবং প্রচুর একটা ঝামেলাকর সাবজেক্ট ওটা। এজন্য জি স্যার, ওটা মানে আগে মনে রাখতে থেকেই, হয় অনেক। হ্যাঁ এই জন্য এটা আগে থেকেই অল্প অল্প করে পড়তে হয়, এটা নিয়মিতাই। ওইটা একটা বাংলা সেকেন্ড পেপার নৈবেত্তিকের জন্য যে পার্টটা আছে, গ্রামার পার্ট, ওইটাও একটা। এই দুইটা অংশ অল্প অল্প করে প্রতিদিন পড়তে হয়। প্রতিদিনই পড়বা, কিন্তু অল্প করে। আর যেটা পড়বা সেটা খুব ভালো করে, তাহলে এটা ইনশাল্লাহ খুব দ্রুতই তুমি আয়ত্ত করতে পারবা।
তো ঠিক আছে, তো এটা তাহলে ক্লোজ হলো। আমি মনে হয় এটা ক্লোজ করে সাত তোমাকে। নাম্বারটা একটু ওপেন করবেন স্যার। 7 নাম্বারটা মানে আমি একটু ভুল করছিলাম, দেখতেছি যে কোনো সমস্যা আছে কিনা। 7 নম্বর এটা আছে তো, কোনটি অসংরক্ষণশীল বল? তো সংরক্ষণশীল বলটা হলো এটাই, যে বলটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। যেমন তুমি গোডাউনে গিয়ে 5 ব্যাগ ফল দিয়ে বললে ভাই এটা সংরক্ষণ করেন, তো গোডাউন কর্তৃপক্ষ তখন ওই হিমাগারের মধ্যে রেখে সংরক্ষণ করলো। তুমি 3 দিন পরে গিয়ে ওই কর্তৃপক্ষ বলিচ্ছ যে আপনার যা ফি হয় সেটা আপনি রাখেন, আর আপনি আমাকে ফলের ব্যাগ দিয়ে দেন। কর্তৃপক্ষ যদি তোমার ফলটা ঠিক মতো সংরক্ষণ করে থাকে তাহলে কি সেটার যেমন দিছে তেমনই পাবা না? জি স্যার, ওইটাই পাবো। আর যদি সংরক্ষণ না করে থাকে, তাহলে যদি চারটে খায়া থাকে বা ঠিক মতো হিমায়ন না করে থাকে, তাহলে নষ্ট হয়ে যায়নি বেশ কিছু অংশ? জি স্যার, তা তো নষ্ট হয়েই যায়। আবার সে যদি নিজে তসরুপ করে তো কত কোনো কথাই নেই নাকি? হ্যাঁ জি স্যার। বলবে যে আমি তো খেয়েই নিয়েছি, আপনার জন্য দোয়া করে দেবো না, আপনার অনেক ভালো হবে, আপনি টেনশন নিন না, নাকি? হ্যাঁ, তাই তো বলবে তখন। তার মানে সে খুব ভালো আমানতদার বা সংরক্ষণকারী, নাকি? জি স্যার, তখন মানে মানে খায়ও আবার দেয়। আমি উল্টোটা মজা করে বললাম আর কি। জি স্যার, মানে সে মানে খাচ্ছে এখানে, বিনিময়ে দোয়া দিচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে তোমার এই যে ঘর্ষণ বল, তাতেও ঘর্ষণ বল প্রয়োগ হয়, আসতেও ঘর্ষণ বল প্রয়োগ হয়। এটাতে শক্তি তুমি দিচ্ছ, কিন্তু আবার উল্টো দিকে ব্যাক করে ফেরত পাওয়া না। ঠিক আছে? ঠিক জি স্যার। তেমনি এরকম তুমি যতগুলো অপশন আছে সবগুলোতেই দেখা যাবে শুধু একটা শক্তি আগের অবস্থানে আবার ফেরত আসবে। সেইটা তোমাকে এখানে খোঁজা লাগবে, মানে কোনটার ক্ষেত্রে সিস্টেম আমার আগের অবস্থানে ফিরে আসে। কথা বুঝছো? জি স্যার। আগের অবস্থানে ফিরে আসে তড়িৎ বল, সমস্ত চার্জ ঘুরে আগের অবস্থায় ফিরে আসে। মহাকর্ষ বল তাই, চুম্বক বলও তাই। আর ঘর্ষণ বলের ক্ষেত্রে যাতেও তোমার কাজ হয়, আসতেও কাজ হয়, কিন্তু কোনোভাবেই সিস্টেম আগের অবস্থায় ফিরে না। তো একমাত্র বল স্যার এটাই। হ্যাঁ, এটাই একমাত্র মানে অসংরক্ষণশীল বল। আচ্ছা, আমার মনে হয় শেষ এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমাদের আহ ঘর্ষণের ওপর যে থিমটা, সেটা হলো আমি যদি প্রয়োগ করি এফ বল, তাহলে আমার কার্যকর বল হলো ধরো F1। F1টা হলো কার্যকর বল। আর এর সাথে বাধা বল বা ঘর্ষণ বল হলো ধরো F2। F2 এটা হলো ঘর্ষণ বল। তাহলে তোমার হয়তো মনে হতে পারে যে স্যার একটু উদাহরণ হলে ভালো হয়। ধরো 20 নিউটন বল আমি প্রয়োগ করছি, এর মধ্যে কার্যকর হচ্ছে 15 নিউটন, আর 5 নিউটন বল তোমার ঘর্ষণ জনিত কারণে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো তো, উদাহরণটা বুঝতে পারছো তুমি? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি হয়তো বলবা যে স্যার আমি এটা থেকে আসলে কি শিখবো? শেখার আছে এটা, এই দুটো জিনিস। এই কার্যকর যে বলটা পাইলে তুমি, মূলত এটার জন্য হলো তোমার ইকুয়েশন গুলো হবে। এই কার্যকর, এই যে কার্যকর, এখন কার্যকর বল থেকে তুমি লিখতে পারবা এফ সমান এম এ। এফ সমান কি? এম এ। এফ সমান এম এ, এটা তুমি কার্যকর থেকে লিখতে পারবা। এটা তুমি ঘর্ষণ থেকেও লিখতে পারবা। ঘর্ষণ থেকে তুমি লিখলে ধরো F2 সমান M A2, কারণ এম তো দুই জায়গাতে একই।
জি স্যার। স্যার এম টু এ টু লেখা যায়? না, এম তো দুই জায়গাতে একই। ঘর্ষণের বাধা দেয় হচ্ছে সেটা তো ওই বস্তুর উপরেই হচ্ছে। ও, ও হ্যাঁ স্যার, তাই তো স্যার, ভুল করছিলাম। এখন তাহলে তুমি বলো, এই যে ধরো এটা যদি আমি 1 ধরি, তাহলে কি 1 না? জি স্যার, ওয়ান। তাহলে এই দুটোই সমীকরণ থেকে যদি আমি কম্পেয়ার করতে বলি, তাহলে কি তুমি তোমার মানে ত্বরণের বা ওই বেগের কম্পাঙ্ক, মানে এর পরিবর্তনটা বের করতে পারবা না? না স্যার, পরিবর্তন, না, পরিবর্তন না কেন স্যার, বের করা যাবে না? তোমার হলো MA2, এটা তো হলো শেষেরটা, আর বিয়োগ হলো তোমার MA1, এ তো পরেরটা। এম, ও হ্যাঁ স্যার, তাই তো স্যার, মানে সহজ একটা জিনিস গুলমা লাগাই দিছি। আচ্ছা, আমি আর একটু সহজ করি। সেটা হলো, আমি তো মনে করো ঘর্ষণ থেকে করতেছি, তাই না? তাহলে আমার এই কার্যকর হলো 15, এটা কত? 15। 15। আমি বাধা দিয়েছি কত? 5। ভালো করে দেখো, এই 5 আর জি 15 স্যার, মিলে কিন্তু 20। বাধাটা কিভাবে? ঘর্ষণ থেকে। ঘর্ষণ থেকে। ক্লিয়ার, বুঝছো কি? জি স্যার। তাহলে এই 15-র জন্য MA আর 5-এর জন্য MA, এই তো পার্থক্য। জি স্যার। আচ্ছা, এখন মনে করো যদি ঘর্ষণ না থাকতো, তাহলে তাহলে তখন কি হতো? এটাও তো MA হতো। ঘর্ষণ না থাকলে কি এটা MA হতো না? তখন এই যে এই অংশটা পুরোটা এই 20-20ই তো MA জি হতো। স্যার, অবশ্যই এটা এম এ হতো। তাহলে ঘর্ষণ থাকার ফলে, খুব ভালো করে খেয়াল করো, ঘর্ষণ থাকার ফলে এখানে এর মান যা হবে, এখানকার এর মান কি তা হবে না বেশি হবে? স্যার এখানকার, জি স্যার, বেশি হবে। বেশি হবে, ঘর্ষণ থাকার জন্য কমে যাবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে ঘর্ষণ থাকার ফলে এই ত্বরণ যেটুকু কমে গেছে এটা দেখাও, তখন তুমি কি করবা? তখন তুমি এটাই করবা স্যার না তখন, যে ঘর্ষণ থাকার জন্য ত্বরণ কত ছিল, ঘর্ষণ না থাকার জন্য ত্বরণ কত ছিল? তারপর স্যার বিয়োগ করব। আবার বিয়োগ করবা, তাহলে এটার নাম হলো ত্বরণের পরিবর্তন। আশা করি মূল থিমটা তুমি পেয়ে গেছো। এই যে এটা হলো ঘর্ষণের পর তোমার ভর মানে বল, এটা হলো ঘর্ষণের বাধা বল, আর এটা হলো মূল বল। অর্থাৎ আমি কোনো মেজের ওপর 20 নিউটন বল প্রয়োগ করছি, কার্যকর হয়েছে হলো 15 নিউটন, আর কাজ বাধা দিছে হলো তোমার 5 নিউটন। আশা করি বুঝছো। জি স্যার। সবকিছুর জন্যই সমীকরণ এফ সমান এম এ, এফ সমান এম এ এটা থাকবে। এখন যদি তোমাকে কখনো বলা হয় যে এই যে 5, অর্থাৎ এই F2 সমান কত, তখন তুমি কি করবা? F বিয়োগ F1 না? জি স্যার, এফ বিয়োগ এফ ওয়ান হবে। এভাবে নানান কিছু বের করা যায়, আর ওই জায়গাতে তোমার ওই জিনিসটাই দেওয়া ছিল। যেহেতু তোমার এই থিমটা জানা না, এই কারণের জন্য আমি তোমাকে ওখানে ওটা দেখাইনি, কারণ ওটা তো তুমি দেখে বুঝতে না। আশা করি মূল ব্যাপারটা বুঝাইতে পারছি। জি স্যার। স্যার আমার আর একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আমাদের ওই যে বইয়ের মধ্যে একটা সূত্র দেওয়া আছে যে এফ সমান, ওটা স্যার ইউ এর মতো একটা চিহ্ন দেওয়া, তারপর স্যার ডাব্লু দেওয়া। তো এই সূত্র দিয়ে স্যার শেষ করে দিয়েছে, কোনো অঙ্ক টঙ্ক উদাহরণ দেয় মানে ওই দেয় নাই, তাই সূত্রের প্রয়োগও বুঝতে পারি নাই। পুরো সূত্রটা বলো। ওটা কি হচ্ছে? স্যার ঘর্ষণ সূত্রটা গুণাঙ্কের সূত্র? গতি ঘর্ষণ সহগ একটা দেওয়া ছিল মানে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে আহ, পারছি, বুঝছি ওটা। ওইটা আমি ঘর্ষণের ওপর প্রয়োজনে তোমাদের উচ্চ ক্লাস থেকে কিছু তথ্য সংযোজন বিয়োজন করে আমি ওটা আরেক দেখাই দেবো। কারণ এখানে সাথে ওটা একটু সমন্বয় করলে মনে হয় তুমি আরো ভালো বুঝতে পারবা। শুধু আমি তোমাকে একটা জিনিস বুঝাই দেই, যে তুমি যদি একটা বস্তুকে কোথাও রাখো, ঠিক আছে, জি কোনো স্যার। কিচ্ছু করলে না, খালি বস্তুকে তুমি রাখছো,
ওই বস্তু কি ওই জায়গার উপর বল প্রয়োগ করছে না? জি স্যার, বল তো প্রয়োগ করতেছে। কি বল প্রয়োগ করেছে বলো? এটা হলো ক্রিয়া বল। ওজন বল। তুমি তো ও ও, বস্তু হ্যাঁ কোথাও ওজন। নিয়ে যাওনি, খালি রেখে দিছো। তো রেখে দেওয়ার পরে কি ওই বস্তু কি ওই জায়গাকে আরাম দিচ্ছে? না, আরাম দিচ্ছে না তো, খেতো কিচ্ছু না হলে ওজন বলটা প্রয়োগ করছে। শুধু ওজন বলটা, জি স্যার। আচ্ছা, নিউটন আমাদের কি শিক্ষা দিছে বলো তো? স্যার নিউটন বলছে যে মানে ক্রিয়া আর আমরা যদি প্রতিক্রিয়া কোনো কি? মানে স্যার কোনো জায়গার উপর যদি বল যদি প্রয়োগ করি, তাহলে ওই জিনিসটাও মানে একদম ঠিক সমান ও বিপরীতমুখী একটা বল দিবে। ফাইন। তাহলে ওজন বল তুমি যখন প্রয়োগ করছো তখন ওই বস্তু ঊর্ধ্বমুখী একটা বল দিবে না? ওজন জি বল স্যার, কাজ হ্যাঁ করে খাড়া দিবে নিচের দিবে। দিকে, আর ওই ওই প্রতিক্রিয়া কাজ করবে কোন দিকে? একদম বস্তুর দিকে, মানে উপর দিকে। ওপরের দিকে। এর নামকে বলা হয় অভিলম্বিক প্রতিক্রিয়া। এই ভাষাটা তুমি ওখানে পাবা। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে বস্তুর ওজন বেশি, যে বস্তুর ভর বেশি, সেই বস্তুর অভিলম্বিক প্রতিক্রিয়া বেশি না? জি স্যার, প্রতিক্রিয়া তখন বেশি হবে। তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া ওই বস্তুকে একেবারে ওর সাথে চাপিয়ে ধরে থাকে না? বস্তু বস্তু মনে করো রাখছো তুমি একটা টেবিলের ওপর, টেবিলও ওই বস্তুর উপর উপর দিকে কিন্তু বল প্রয়োগ করেছে উপর দিকে। বস্তুর ওজন কাজ করেছে নিচের দিকে, আর টেবিলের বল কাজ করেছে উপরের দিকে। এই দুই বলের ক্রিয়ার জন্য ওখানে একটা ঘর্ষণ বাধা বল তৈরি হয়। আশা করি মূল বিষয়টা বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পারছি। এখন এই ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল এর অনুপাত থেকে তোমার ওই যে মিউ বের করা হয়, যে তুমি মিউ দেখছো ওখানে। বুঝছো? ওটার একটা ওইটার থিমটা আমি তোমাকে নেক্সট দিনে আমাকে মনে করে দিয়ে আমি ওই বড় ক্লাসের বই আর এইটা মিলে সমন্বয় করে দেখাই দেবো। ঠিক আছে, আজকে তো জি তোমার স্যার, একটা থিম ভালোই হবে। শেখা থাকলো, এটা তো বুঝছো তুমি এটা। জি স্যার, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আজকে মূল বই থেকে একটু পড়া বুঝে নাও, নেক্সট দিন আবার ওটা ইনশাল্লাহ দেখাই দেবো আমি। মানে স্যার বইয়ের মধ্যে ঘর্ষণ সম্পর্কে কোনো অঙ্কই দেওয়া নাই, এই হলো সমস্যা। তাহলে একটু বুঝতে আরো বেশি সুবিধা হতো। না রে বাবা, এখন সেটা তো খালি সমস্যা তোমার না, সমস্যা আরো অনেকেরই। ঠিক আছে, এখন কি করবো বলো? ঠিক আছে, আমার মনে হয় আমরা এই অংশটা ক্লোজ করতে পারি।